18 এপ্রিল 2026 পৃথিবীর মানচিত্রে যদি চোখ বুলান, দেখবেন মাঝখানে কোথাও আগুন জ্বলছে, আর সেই আগুনের উনুনে বসে ধীরে ধীরে সেদ্ধ হচ্ছে আমাদের মতো দূরের দেশের মানুষের পকেট, স্বপ্ন আর নিশ্চিন্ত দুপুরগুলো। যুদ্ধের খবর শুনতে অনেকেরই এক ধরনের অদ্ভুত রোমাঞ্চ লাগে, আর যদি তা হয় মুসলিম কোনো দেশ, তাহলে তো আর কোনো কথাই নেই, যেন তামিল সিনেমা চলছে। কিন্তু সেই সিনেমার টিকিটের দামটা যে আমাদেরই দিতে হচ্ছে, সেটা বুঝতে বুঝতেই মাসের শেষে হিসাবের খাতাটা কেমন যেন হালকা হয়ে যায়। ইরান যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েনও ঠিক তেমনই এক গল্প, যেখানে নায়ক খলনায়ক আলাদা করা কঠিন, আর দর্শক হিসেবে বসে থাকা মানুষগুলোই আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের মতো একটি দেশ, যে কিনা ভৌগোলিকভাবে দূরে থেকেও অর্থনীতির সুতোয় বাঁধা, সে এই যুদ্ধের প্রতিটি ঢেউ অনুভব করছে নীরবে। তেলের দাম বাড়ে, আমদানির খরচ বাড়ে, বাজারে চাল ডাল গ্যাসের হিসাব পাল্টে যায়, আর আমরা ভাবি এই যুদ্ধটা তো আমাদের না, তবুও কেন এর বোঝা আমাদের কাঁধে? মধ্যপ্রাচ্য এমন এক জায়গা যেখানে যুদ্ধ মানেই শুধু গোলাগুলি নয়, এর মানে জ্বালানির বাজারে অস্থিরতা, বাণিজ্যের রুটে বাধা, আর বিশ্ব অর্থনীতিতে অদৃশ্য এক ভূমিকম্প। বিশেষ করে হরমুজ প্রণালী, এই সরু জলপথটা যেন পুরো পৃথিবীর অর্থনীতির শ্বাসনালী। একে একবার বন্ধ করে দিলে দূরের দেশের মানুষের চুলায়ও আগুন কম জ্বলে। ইরান যখন কখনো এই প্রণালী খুলে দেয়, আবার কখনো বন্ধের ঘোষণা দেয়, তখন সেটা শুধু সামরিক কৌশল নয়, সেটা আসলে পুরো বিশ্বের সঙ্গে এক ধরনের স্নায়ুযুদ্ধ। এই অবস্থার মধ্যেই যখন শোনা গেল যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনার টেবিলে বসতে যাচ্ছে, তাও আবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, তখন যেন একটু স্বস্তির বাতাস বইল। মনে হলো দীর্ঘ অন্ধকারের পর হয়তো একটু আলো দেখা যাচ্ছে। পাকিস্তান এখানে এক অদ্ভুত ভূমিকায়, না পুরোপুরি মিত্র, না পুরোপুরি নিরপেক্ষ, বরং এক ধরনের কূটনৈতিক মধ্যস্থতাকারী, যে দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করে যাচ্ছে নিঃশব্দে। শোনা যাচ্ছে আগামী সোমবার দুই দেশের কারিগরি প্রতিনিধি দল আবার বসবে। তার আগে থেকেই চলছে প্রস্তুতি, চলছে পর্দার আড়ালের কথাবার্তা, যেন বড় কোনো নাটকের আগে মঞ্চ প্রস্তুত হচ্ছে, যেখানে এক ভুল সংলাপেই ভেঙে যেতে পারে পুরো দৃশ্য। তবে আশার কথা হলো, কেউই এখনো দরজা পুরোপুরি বন্ধ করেনি, বরং সবাই বুঝতে পারছে এই যুদ্ধ টেনে নিয়ে যাওয়ার মতো বিলাসিতা আর কারণেই। এই আলোচনার পেছনে যে ইতিহাস, সেটাও কম নাটকীয় নয়। 2015 সালের যে পারমাণবিক চুক্তি, সেটা করতে লেগেছিল 2 বছরের বেশি সময়। সেটা যখন ভেঙে গেল 2018 সালে, তখন থেকেই এই অবিশ্বাসের বীজ বপন হয়েছিল। এরপর থেকে দুই পক্ষের মধ্যে দূরত্ব শুধু বেড়েই গেছে। এখন সেই দূরত্ব মাপতে গেলে দেখা যায়, এক পাশে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব, অন্য পাশে ইরানের 10 দফা পাল্টা প্রস্তাব, যেন দুই তীরের মাঝে দাঁড়িয়ে থাকা এক নদী, যার উপর এখন কোনো সেতু তৈরি হয়নি। তবুও মানুষ আশাবাদী, কারণ ইতিহাস বলে যত বড় সংঘাতই হোক, শেষ পর্যন্ত মানুষ টেবিলে বসেই সমাধান খোঁজে। এখানে আলোচনার মূল বিষয়গুলোও কম জটিল নয়। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যা তারা নিজেদের অধিকার বলে দাবি করে, সেটাকে সীমার মধ্যে রাখা, আন্তর্জাতিক তত্ত্বাবধানে আনা এবং নিশ্চিত করা যে এটি কখনো অস্ত্রে পরিণত হবে না, এই সব কিছু নিয়েই মূল দ্বন্দ্ব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, যা ইরানের অর্থনীতিকে চেপে ধরেছে, সেটা তুলে নেওয়ার প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ। ইরান চায় তাদের জব্দ করা সম্পদ মুক্ত হোক, আর যুক্তরাষ্ট্র চায় নিরাপত্তার নিশ্চয়তা। এই দড়ি টানাটানির মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। আরেকটি বড় প্রশ্ন হলো হরমুজ প্রণালী। এই পথ দিয়ে প্রতিদিন যে পরিমাণ তেল ও পণ্য বিশ্ববাজারে যায়, তা থেমে গেলে তার প্রভাব সরাসরি এসে পড়ে বাংলাদেশের মতো দেশের বাজারে। এখন যে প্রস্তাব এসেছে প্রতি জাহাজে টোল বসানোর, তা শুনতে অর্থনৈতিক সমাধান মনে হলেও এর পেছনে রয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ। এই টোল দিয়ে যুদ্ধোত্তর পুনর্গঠনের খরচ মেটানোর কথা বলা হচ্ছে, আবার একই সঙ্গে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের কথাও উঠছে। এই পুরো পরিস্থিতিতে একটা বিষয় স্পষ্ট, এই যুদ্ধ কারো একার নয়। এর প্রভাব যেমন আমেরিকার রাজনীতিতে পড়ে, তেমনি ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতায়, আবার বাংলাদেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।
আমরা হয়তো যুদ্ধক্ষেত্রে নেই, কিন্তু যুদ্ধের হিসাবের খাতায় আমাদের নাম ঠিকই লেখা আছে। তাই যখন শোনা যায় হয়তো কোনো চুক্তি হতে পারে, হয়তো বড় নেতারা ইসলামাবাদে এসে সই করবেন, তখন সেটা শুধু কূটনৈতিক খবর থাকে না, সেটা হয়ে ওঠে আমাদের নিজেদের জীবনের খবর। কারণ এই চুক্তি হলে হয়তো তেলের দাম কিছুটা কমবে, তেল সহজলভ্য হবে, বাজার একটু স্থিতিশীল হবে, আর আমরা অন্তত মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে একটু কম দীর্ঘশ্বাস ফেলব। তবে বাস্তবতা হলো এই পথ সহজ নয়। এখানে শুধু যুক্তরাষ্ট্র আর ইরানের সিদ্ধান্তই যথেষ্ট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক দেশ, অনেক স্বার্থ, অনেক পুরনো ক্ষোভ। বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য পদক্ষেপ, যা পুরো আলোচনাকে মুহূর্তেই ভেঙে দিতে পারে, সেটাও বড় একটা অনিশ্চয়তা। সমাধানের গল্পটা শুনতে গেলে একটু পেছনে তাকাতে হয়। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যখন হঠাৎ করে পুরনো চুক্তির দরজা বন্ধ করে দিলেন, তখন যেন দাবার বোর্ডে এক চালেই খেলা এলোমেলো হয়ে গেল। ইরানও তখন আর নিয়মের খাতায় চোখ রাখল না, নিজের মতো করে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করল। আজ সেই হিসাব গিয়ে দাঁড়িয়েছে এমন জায়গায় যেখানে প্রায় 440 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম একদিকে আতঙ্ক, অন্যদিকে দর কষাকষির সবচেয়ে বড় হাতিয়ার। এখন প্রশ্ন, এই গিঁট খুলবে কিভাবে? প্রথম কথা, এখানে জেদ দিয়ে কিছু হবে না। যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে ইরানকে পুরোপুরি থামিয়ে দেওয়া সম্ভব নয়, বরং তাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা দরকার। মানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, কিন্তু সেটা হবে খোলা চোখের সামনে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে, যেন কেউ সন্দেহ না করে। আর ইরানকে দিতে হবে সেই প্রতিশ্রুতি যেটা কাগজে কলমে লেখা থাকবে, তারা কখনো পারমাণবিক অস্ত্র বানাবে না। কথার চেয়ে লিখিত প্রতিশ্রুতির ওজন এখানে অনেক বেশি। তবে গল্পের আরেকটি চরিত্র আছে, ইসরায়েল। তাকে এই নাটকের বাইরে রাখলে চলবে না, তাকেও বলতে হবে আমরা আক্রমণ করব না। আর এই কথাটার গ্যারান্টি দিতে হবে বড় শক্তিগুলোকে, না হলে সন্দেহের আগুন নিভবে না, বরং ধিকি ধিকি জ্বলতেই থাকবে। তারপর আসে টাকার হিসাব, যেখানে সব আবেগ গিয়ে ঠেকে বাস্তবতার দেয়ালে। ইরান যদি যুদ্ধের ক্ষতিপূরণ চাইতে থাকে, আর যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞার শিকল আরও শক্ত করে ধরে রাখে, তাহলে এই সম্পর্ক আর কখনোই নরম হবে না। কাজেই এখানে দুপক্ষকেই একটু নরম হতে হবে। ইরান বলবে ঠিক আছে, ক্ষতিপূরণ চাইছি না, আর যুক্তরাষ্ট্র বলবে ঠিক আছে, নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নিচ্ছে, তোমাদের আটকে রাখা সম্পদও ফিরিয়ে দিচ্ছে। এই দেওয়া নেওয়ার মাঝেই আসলে সম্পর্কের বরফ গলতে শুরু করবে। এরপর যে জায়গাটা সবচেয়ে বেশি স্পর্শকাতর, সেটা হলো হরমুজ প্রণালী। এই সরু জলপথটা যেন পুরো পৃথিবীর অর্থনীতির শিরা। এটাকে খোলা রাখতে হবে, কিন্তু এমনভাবে যাতে সবাই লাভবান হয়। তাই টোলের ধারণাটা এসেছে, প্রতি জাহাজ থেকে নির্দিষ্ট অর্থ নেওয়া হবে, সেই টাকা দিয়ে যুদ্ধের ক্ষতি মেরামত করা হবে। তবে এই ব্যবস্থা যেন চিরস্থায়ী না হয়, সেটাও ঠিক রাখতে হবে। একসময় ক্ষতি পুষিয়ে গেলে টোল তুলে নিতে হবে, না হলে সেটাই আবার নতুন সমস্যা হয়ে দাঁড়াবে। সবশেষে দরকার এক টুকরো বিশ্বাসের কাগজ, একটি আনুষ্ঠানিক অনাক্রমণ চুক্তি, যেখানে যুক্তরাষ্ট্র আর ইরান একসঙ্গে বসে বলবে আমরা আর একে অপরের দিকে অস্ত্র তুলব না। এই চুক্তি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হবে, যাতে ভাঙতে গেলেই বিশ্ব চোখ রাঙায়। এমনকি উপসাগরীয় দেশগুলোকেও এই ছাতার নিচে আনা গেলে পুরো অঞ্চলটাই একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তবে এসবই কাগজে কলমে সুন্দর শোনায়, বাস্তবে কাজটা কঠিন, কারণ এখানে শুধু রাজনীতি নয়, অহংকারও কাজ করে। তাই এই সমাধানের জন্য দরকার তিনটি জিনিস: দুপক্ষের সমান ছাড়, সময় নেওয়ার ধৈর্য, আর সবচেয়ে বড় কথা, বাইরে থেকে কোনো নতুন আগুন যেন এসে না লাগে। কারণ একটিমাত্র ভুল পদক্ষেপ, বিশেষ করে হঠাৎ কোনো হামলা, পুরো আলোচনাকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। তাই সমাধান আছে, পথও আছে, শুধু হাঁটার ইচ্ছাটাই সবচেয়ে বড় প্রশ্ন।